হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স সেকেন্ড টু বায়োলজি ওয়ার্ল্ড। আজ আমরা ক্লাস 12-এর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের লাস্ট টপিক দ্যাট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মন দিয়ে দেখো এবং প্রতিটা পয়েন্ট ক্লিয়ার করে দিয়ে যাবো, এটা প্রমিস করছি। চলো শুরু করা যাক। তো দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। হোয়াট ইজ ফিঙ্গারপ্রিন্টিং? তোমরা জানো যে আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, সমস্ত জায়গায় ফিঙ্গারপ্রিন্টিং কতটা ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেককে ইউনিক করে, প্রত্যেককে একের থেকে আরেকের কে আলাদা করে, একটা আইডেন্টিটি প্রদান করে। তোমার ফিঙ্গারপ্রিন্ট তোমার বন্ধুর থেকে আলাদা, তোমার পরিবারের সবার থেকে আলাদা। সো ঠিক তেমনভাবেই আমরা যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কথা বলি, তাহলে ডিএনএর এমন কিছু সিকোয়েন্স যেটা কি করে একটা ইন্ডিভিজুয়ালসকে আরেকটা ইন্ডিভিজুয়ালসের থেকে আলাদা করে। মিন্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে জেনেটিক মেকআপের এমন কিছু সিকোয়েন্স রয়েছে যেটা একটা ইন্ডিভিজুয়ালস থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রেও ডিফার করে, যেই কারণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমরা দেখো যে ফরেন্সিক যারা কেউ সিআইডি যদি দেখে থাকো, টিভি শো একটা হয় সিআইডি, অনেক দিন থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। ওখানে কি করে দেখবে, ডক্টর শালুঙ্কে যে ফরেন্সিক ডিপার্টমেন্টের যে হেড, কোনো একটা জায়গায় যায় এবং সে ব্লাড স্যাম্পল হোক বা কোনো হেয়ার ফলিকলস থেকে সে কি করে কালেক্ট করে সেলকে এবং সেখান থেকে আইসোলেট করে ডিএনএকে, এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে বলে দেয় যে ওই মার্ডারটা কে করেছে, মার্ডারার কে, বা ভিকটিমসের এটা স্যাম্পেল নাকি মার্ডারারের স্যাম্পেল, এইভাবে সে বলে দেন। তো কিভাবে হয়? এটা হয় আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা ইউজ করে আমরা কোনো একটা পার্সনের আইডেন্টিটিটাকে প্রুভ করতে পারি। ধরো কোনো একটা ক্রাইম সিনে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, একটা হচ্ছে ভিকটিমের, আরেকটা আদার্স একটা ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, কিন্তু ওই ব্লাড স্যাম্পলটা এক তো মার্ডারারের হতে পারে বা অপর কোনো ব্যক্তির হতে পারে। তো আমরা শিওর হতে চাই যে ওই সেকেন্ড ব্লাড স্যাম্পলটা কার, তখন আমরা ওখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আমরা ইজিলি বলে দিতে পারি যে ওই ব্লাড স্যাম্পলটা অ্যাকচুয়ালি কার। অনেকে মিথ্যে বলবে কারণ আমি করিনি, বিভিন্ন রকমের ফ্যাক্টর চলে আসে। সো যাই হোক, সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেন ইম্পর্টেন্ট বুঝতে পারলে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে তার আইডেন্টিটি তোকে প্রুভ করার জন্য, তার আইডেন্টিটিটাকে ইউনিক করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ a laboratory technique used to find out genetic differences between two individuals. আচ্ছা, তো কিভাবে করা হয়? সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিভাবে করা হয় দেখো, হিউম্যান জিনোম প্রজেক্ট যারা পড়েছো তারা জানো যে টোটাল হিউম্যান জিনোমে থাকে 3.3 ইন্টু 10⁹ বেস পেয়ার। এর মধ্যে টোটাল হিউম্যান পপুলেশনের মধ্যে 99.9% বেস পেয়ার বা বেসের সিকোয়েন্স সেম হয়, কেবলমাত্র 0.1% ডিফার করে একটা ইন্ডিভিজুয়ালস থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালস। মানে তোমার যেটা ডিএনএ সিকোয়েন্স, আমার ডিএনএ সিকোয়েন্স প্রায় এক্স্যাক্টলি সেম, কেবলমাত্র 0.1% আমরা ডিফার করি একে অপরের থেকে, কেবলমাত্র 0.1%। এই কেবলমাত্র যে 0.1% এটা কতটা, এটা হচ্ছে দেখো, তোমরা যদি ক্যালকুলেট করে দেখো 3.3 বা 3 ধরে নাও ইন্টু 10⁹ যদি 0.1% বের করো, তাহলে যেটা বেরিয়ে আসবে দ্যাট ইজ 3 ইন্টু 10⁶ বেস পেয়ার। তো বিলিয়ন থেকে মিলিয়নে, তাও এটা অনেকটাই বেশি। তো এই যে 0.1% প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়, ইউনিক হয়, এইটা আমরা ইউজ করব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে আমরা এই 0.1%টাকে কনসিডার করব একটা পার্সনকে আরেকটা পার্সনকে ডিফার করার জন্য। ওকে, তো কিভাবে করা হয় চলো দেখি। এবারে আমাদের যে টোটাল ডিএনএর আমরা লেন্থ কত হয় জানি, অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার বা 2.2 মিটার হয়। এই লম্বা এত বড় ডিএনএর মধ্যে
এমন কিছু সেগমেন্ট থাকে, এমন কিছু রিজিয়ন থাকে যেখানে কিছু বেস পেয়ারও রেপিটেটিভ ইউনিট দেখতে পাওয়া যায়। কোনো একটা বেস পেয়ার নিজেকে বারবার সেখানে মেনি টাইমস রিপিট করে। তো এই যে কিছু সিকোয়েন্স ডিএনএর মধ্যে নিজেকে বারবার ধরে রিপিট করছে, এই ধরনের রিজনটাকে আমরা বলি রেপিটেটিভ ডিএনএ। কি হচ্ছে রেপিটেটিভ ডিএনএ ডেফিনেশন দেখো, ইট ইজ এ স্মল স্ট্রেচ অফ ডিএনএ দ্যাট রিপিটস মেনি টাইম। এর মানেটা কি? এর মানেটাকে আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। ধরো তোমার কোনো একটা সিকোয়েন্স এ টি জি সি টি এ, ছোট্ট করে একটা ধরছি, এই সিকোয়েন্সটা বারবার করে নিজেকে রিপিট করছে, প্রায় মানে 100 বার 200 বার নিজেকে রিপিট করছে। এটা ভ্যারি করে মাইক্রো স্যাটেলাইট, মিনি স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা আসছি সেই টপিকে। বাট এটা মাথায় রাখো যে এইরকম একটা কিছু সিকোয়েন্স থাকবে, সেটা কি, সেটা বারবার নিজেকে রিপিট করবে ওই ডিএনএর মধ্যে, তাকে আমরা বলছি রেপিটেটিভ ডিএনএ। ওকে, এবারে আমরা যদি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে সেন্ট্রিফিউজ করে ডিএনএকে, তাহলে দু রকমের পিক দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বাল্ক ডিএনএ, যেটা মেজর পিক তৈরি করে, আর একটা হচ্ছে স্যাটেলাইট ডিএনএ বা যেটা স্মল পিক তৈরি করে। তো এই বাল্ক ডিএনএ বলতে মোস্ট অফ দ্য পার্ট, মানে 99.9% পার্টটা কী করে, মেজর পার্ট ডিএনএ। এই যে স্যাটেলাইট ডিএনএ, এই স্যাটেলাইট ডিএনএ ইজ নাথিং বাট দ্য রেপিটেটিভ ডিএনএ। এই স্যাটেলাইট ডিএনএর মধ্যে কিছু সিকোয়েন্স থাকে যেটা কি করে বারবার ধরে তাদের সিকোয়েন্সটাকে রিপিট করে। এই এ টি জি সি এ ধরো এইটাই, এরপরে আবার সেটা কন্টিনিউ করবে এ টি জি সি এ, এরকম করে প্রায় 10, 12, 13, 14, 100 বার পর্যন্ত নিজেকে রিপিট করতে পারে। ওকে, 1000 বার পর্যন্ত করতে পারে। সো ইটস ভ্যারি। তো এইরকম যে ডিএনএটাকে আমরা বলি স্যাটেলাইট ডিএনএ। এবারে কোশ্চেন হচ্ছে স্যাটেলাইট ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায়? স্যাটেলাইট ডিএনএ সাধারণত আমাদের তোমরা ক্রোমোজোম পড়েছো, ক্রোমোজোমের যেটা হেড অর্থাৎ টেলোমিয়ার রিজনগুলোতে এবং সেন্ট্রোমিয়ার রিজনে এরকম স্যাটেলাইট ডিএনএ আমরা দেখতে পাই। ওকে, এরপরে আমরা দেখছি যে এই যে রেপিটেটিভ ইউনিটস বা রেপিটেটিভ ডিএনএ কত টাইপসের হয়, বা স্যাটেলাইট ডিএনএকে আমরা কিভাবে ডিভাইড করছি ডিপেন্ডিং অন দ্য বেস কম্পোজিশন। কী রকমের বেস প্রেজেন্ট রয়েছে, এটি রিজ নাকি সেটা জিসি রিজ রিজিয়ন, লেন্থ অফ দ্য সেগমেন্ট, ওই যে রেপিটেটিভ ইউনিটের কথা বলছি সেটা কতটা বেস পেয়ার দিয়ে তৈরি। মিনস ধরো এরকম কিছু থাকতে পারে রেপিটেটিভ ইউনিটের কিছু সিকোয়েন্স, ধরো এটিজিসি। আবার কোনো একটা রেপিটেটিভ ইউনিটের যেটা সিকোয়েন্স সেটা হচ্ছে এটিজিসি এটিটিটি, এরকম একটা বড় একটা রেপিটেটিভ ইউনিট, এটা বারবার নিজেকে রিপিট করছে। বা কোনো একটা ছোট্ট স্মল ইউনিট সেটাকে বারবার ধরে রিপিট করছে। তো এই রকম বেসিস এর উপর ডিপেন্ড করে আমরা রেপিটেটিভ ইউনিটকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট, আর একটা রয়েছে তোমাদের মিনি স্যাটেলাইট, বা একে বলা হয় ভিএনটিআর। আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে মিনি স্যাটেলাইটটাকে ইউজ করি বা ভিএনটিআরটাকে ইউজ করি, যাকে আমরা বলছি ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। আচ্ছা, এবার এই মাইক্রো স্যাটেলাইট এবং মিনি স্যাটেলাইট কি, যেটা একটু আগে আমি বললাম যে যেটা রেপিটেটিভ ইউনিট হয় আমাদের, সেটার যেটা বেস পেয়ারের সিকোয়েন্স বা নিউক্লিওটাইডের সিকোয়েন্স এটা ডিফার করে। ছোটও হতে পারে রেপিটেটিভ ইউনিটের বেস পেয়ার, মানে রেপিটেটিভ ইউনিটের মধ্যে যে আমরা বেস পেয়ারটাকে কাউন্ট করছি সেটা কম সংখ্যারও হতে পারে বা বেশি সংখ্যারও হতে পারে। যদি সেটা কম সংখ্যার হয়, মানে ধরো 1 থেকে 6টা মাত্র বেস পেয়ার বা নিউক্লিওটাইড নিয়ে যদি ওই রেপিটেটিভ ইউনিটটা তৈরি হয়েছে, সো সেই রকম টাইপের রেপিটেটিভ ইউনিটটাকে আমরা বলবো মাইক্রো স্যাটেলাইট, বা সেই রিজনটাকে আমরা বলবো কি মাইক্রো স্যাটেলাইট। এটা নিজেকে অনেকবার ধরে রিপিট করতে পারে। বা মিনি স্যাটেলাইট, সেক্ষেত্রে কি হয় 10 to 100 বেস পেয়ার নিয়ে আমাদের রেপিটেটিভ ইউনিটটা তৈরি হয়। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মিনি স্যাটেলাইট, নট মাইক্রো স্যাটেলাইট। এটার যেটা বেস পেয়ারের সিকোয়েন্স সেটা ছোট হচ্ছে, স্মল হচ্ছে, এবং এটা একটু বড় হয় মিনি স্যাটেলাইটের ক্ষেত্রে। বুঝা গেল? ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস, ভ্যারি করছে নাম্বারটা। ধরো যে কিভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে মিনি স্যাটেলাইটকে ইউজ করছি, যে কোনো দুটো ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে এই যে রেপিটেটিভ ইউনিটের
সিকোয়েন্স এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর যদি কোনো দুটো পার্সনসের ক্ষেত্রে এই রেপিটেটিভ ইউনিটের সিকোয়েন্স সেমও হয়ে যায় না, তবে এই যে নিজেকে রিপিট করছে বারবার ধরে এর নাম্বারটা ভ্যারি করে। ধরো এই যে ATGCর কথা আমরা বলছি, এটা 10 to 100 বেস পেয়ারে তৈরি। আমি ধরলাম যে একটা একদম পারফেক্ট এক্সাম্পল নিয়ে বলা যাক। ধরো কোনো একটা রেপিটেটিভ ইউনিটের সিকোয়েন্স রয়েছে ATGCCTE, কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম ধরো একটা কোনো রেপিটেটিভ ইউনিট রয়েছে। তাহলে একটা পার্সনের ক্ষেত্রে যদি এটা 100 বার থাকে, আর একটা পার্সনের ক্ষেত্রে সেটা দেখা যাবে 100 বার রয়েছে। একটা পার্সনের ক্ষেত্রে সেটা যদি ধরো 50 বার রয়েছে, আর একটা পার্সনের ক্ষেত্রে 100 বার থাকতে পারে। ওকে, যদি সেম হয়ে যায়, সাধারণত এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যদিও সেম হয়ে যায় তাহলে রেপিটেটিভ ইউনিটটার সংখ্যাটা, যে মানে যতবার ধরে ওটা রিপিট করছে তার সংখ্যাটা ভ্যারি করবে। সো এটাই কি করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এই ক্রাইটেরিয়াটাকে ইউজ করি। আচ্ছা, এদের কিছু প্রপার্টি রয়েছে। মিনি স্যাটেলাইট বা VNDR এর কিছু প্রপার্টি হলো যেটা নন কোডিং হয়। মিনস এই যে VNDR কোনো টাইপের কোনো প্রোটিনের জন্য কোড করে না। ওকে, কোনো টাইপের কোনো প্রোটিনের জন্য এরা কোড করে না, এটা নন কোডিং হয়। আরও কিছু কিছু প্রপার্টি রয়েছে। দে ফর্ম এ লার্জ পোর্শন অফ দ্য জিনোম, একটা বড় পোর্শনটাকে কভার করে এই VNTR। হাই ডিগ্রি অফ পলিমরফিজম, যেটা বললাম পার্সন টু পার্সন ভ্যারি করে। সো বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ইউজ করা হয়। আচ্ছা, ডিএনএ ফ্রম এনি টিস্যু অফ সেম ইন্ডিভিজুয়াল সো সেম ডিগ্রি অফ পলিমরফিজম, মানে তোমার ব্লাড থেকে কোনো সেল নেওয়া হোক, তোমার লিভার থেকে কোনো সেল নেওয়া হোক, তোমার হেয়ার ফলিকলস থেকে কোনো সেল নেওয়া হোক, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে তার VNTR সেম থাকবে। মানে প্রত্যেকটা সেলের ডিএনএ যেটা সিকোয়েন্সিং সেটা সেম হবে, এক্স্যাক্টলি সেম। সেই কারণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এতটা পপুলার। তুমি যেখান থেকে একটা সেল কালেক্ট করে নাও, সেই পার্সনের ডিএনএ প্রত্যেকটা সেলের যেটা ডিএনএ সিকোয়েন্স এক্স্যাক্টলি সেম হয়। ধরো তোমার কোনো ব্লাড থেকে কোনো সেল নেওয়া হলো আর কোনো লিভার থেকে সেল নেওয়া হলো, ডিএনএ সিকোয়েন্স করে দেখা গেল যে তোমার VNTR এখানে যেটা তোমার যেটা লিভার সেল থেকে যে ডিএনএ পাওয়া গিয়েছে সেখানের VNTRও সেম, এবং এটা যতবার নিজেকে রিপিট করছে এটাও ততবার নিজেকে রিপিট করছে, এক্স্যাক্টলি সেম। সেই কারণেই তো তুমি তোমার আইডেন্টিটি আলাদা। এটা অন্য একটা পার্সনের থেকে নাও, সেটা ডিফার করবে। ওকে, এবারে কোশ্চেন হলো যে পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে যে ভেরিয়েশন অ্যাট জেনেটিক লেভেলে যে ভেরিয়েশন তাকে আমরা বলছি পলিমরফিজম। আচ্ছা, এখানে আমি যেটা আগেই বললাম যে প্রবাবিলিটি অফ সাচ ভেরিয়েশন টু বি অবজার্ভ ইন নন কোডিং ডিএনএ সিকোয়েন্স, এই নন কোডিং যেটা ডিএনএ সিকোয়েন্স, এই নন কোডিং যে ডিএনএ সিকোয়েন্স তাকেই আমরা বলি রেপিটেটিভ ইউনিট বা স্যাটেলাইট ডিএনএ। আর এগুলো ইনহেরিটেবল মিউটেশন পলিমরফিজম হয়, অর্থাৎ পেরেন্টস থেকে যার প্রোজেনিতে এটা ট্রান্সফার হয়। যেহেতু এটা নন কোডিং হয় ততটা পরিমাণে আমরা বুঝতে পারি না যে একটা পেরেন্টস থেকে তার প্রোজেনিতে এটা ইনহেরিট করে। ওকে, কিন্তু যেহেতু এটা কোনো প্রোটিনকে এনকোড করে না, সেই কারণে মিউটেশন ততটা তাড়াতাড়ি আসে না। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার স্টেপস দেখে নেই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের আমরা কী কী স্টেপস দেখতে পাই। তো ফার্স্ট ওয়ান, আমরা আইসোলেট করব ডিএনএকে। ফার্স্ট ওয়ান, আইসোলেশন অফ দ্য ডিএনএ। ধরো কোনো ক্রাইম সিন থেকে কোনো একটা ব্লাড স্যাম্পল পাওয়া গেল, সেখান থেকে ব্লাড স্যাম্পল থেকে আমরা কী নেব? ব্লাড সেল নেব। ব্লাড সেল থেকে আমরা ডিএনএটাকে আইসোলেট করে নেব। তো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ। তো প্রথম হচ্ছে যে ডিএনএ আইসোলেশন। তারপর ডাইজেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তোমরা বায়োটেকনোলজিতে সবাই পড়েছো যে ডিএনএটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে কী হবে কাট করা হয়, তারপর সেটা ভেক্টরের সাথে অ্যাটাচ করে তারপর কোনো একটা হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার করে আমরা আমাদের ডিজায়ার প্রোটিনটাকে পাই।
এক্স্যাক্টলি সেম প্রসেস এখানেও করা হয়। প্রথমে আইসোলেশন অফ দ্য ডিএনএ, তারপর ডাইজেশন অফ দ্য ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তারপর সেম প্রসেস সেপারেশন অফ দ্য ডিএনএ বাই জেল ইলেকট্রোফরেসিস রান করানো হয়। জেল ইলেকট্রোফরেসিস এখানে কিছু ওয়েল থাকে, সেখানে আমরা এই ডিএনএটাকে পোর করি এবং সেখানে একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করে দেই এবং রান করানো হয়। প্রায় 10 ভোল্ট মতো এখানে ব্যাটারির যেটা ভোল্টেজ দেওয়া হয়, তারপর এটা রান করে। যেহেতু ডিএনএ এখানে নেগেটিভলি চার্জ, সেটা পজিটিভ প্লেটের দিকে রান করে। এইভাবে ডিএনএ তার মলিকিউলার ওয়েট অনুযায়ী বিভিন্ন পজিশনটাকে ক্যাপচার করে। যেটা হচ্ছে বাল্ক ডিএনএ হয় বা যেটার ওয়েট বেশি, সেটা বেশি দূর রান করতে পারে না, সেটা কাছাকাছিই থাকে, এবং সবথেকে যেটা ছোট ডিএনএ সেটা বেশি দূর রান করে এবং প্রায় অ্যানোড প্লেটের খুব কাছাকাছি সেগুলোকে আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, সেপারেশন অফ দ্য ডিএনএ হয়ে গেল। এরপর ডিএনএ কি করে, জেল ইলেকট্রোফরেসিসের মধ্যে যে 11 জেল আমরা দিই সেখানে এরা বিভিন্ন পজিশনটাকে ক্যাপচার করে নেয়। সবথেকে যেটা বাল্ক ডিএনএ, সবথেকে যেটা মোটা, যার মলিকুলার ওয়েট সবথেকে বেশি, সেটা সবথেকে দূরে, তারপর আস্তে আস্তে করে আরেকটু মোটা, তারপরে একদম যেটা ছোট ছোট ডিএনএগুলো সেগুলো বেশি রান করে যায়। আচ্ছা, এরপর আমরা ব্লটিং করি, অর্থাৎ এই যে আমরা 11 জেল ইলেকট্রোফরেসিস করি, এরপরে এই প্লেটের ওপরে কী করি, একটা নাইলনের শিট দিয়ে দেয়, নাইলনের একটা শিট দিয়ে দেয় এবং সেটাকে এই ডিএনএটাকে কালেক্ট করে নেই ওখান থেকে। একদম কপি পেস্ট যাকে বলে। কোনো একটা পেপারের ওপরে আমরা ওই 11 জেল করার পরে ওর ওপরে একটা নাইলন বা নাইট্রোসেলুলোজের পেপার দিয়ে আমরা ডিএনএটাকে কালেক্ট করে নিই। এক্স্যাক্টলি সেম পজিশন থাকবে ডিএনএগুলো, মলিকিউলার ওয়েট যার যেরকম ছিল, যেই পজিশনে ছিল, ঠিক এক্স্যাক্টলি সেমভাবে ব্লটিং করার পর নাইলন শিটে ওরা চলে আসবে। দেন আমরা কি করব, এর মধ্যে আমরা প্রোব দেব, অর্থাৎ ভিএনটিআর প্রোব দেব। মিন্স আমাদের যেটা রেপিটেটিভ ইউনিট বা ভিএনটিআরের যেটা সিকোয়েন্স, তার এক্স্যাক্টলি কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো আমরা রেডিও অ্যাক্টিভলি তৈরি করি। অর্থাৎ আগে থেকেই আমরা জানি যে আমরা যে ব্লাড স্যাম্পল পেয়েছি তার ভিএনটিআর সিকোয়েন্স কী, এবং সেই অনুযায়ী আমরা ভিএনটিআরের প্রোব তৈরি করি, অর্থাৎ কমপ্লিমেন্টারি বেস তৈরি করি। তারপর ওই ভিএনটিআরের প্রোবগুলোকে ব্লটিং পেপার দেওয়া হয় এবং ওরা গিয়ে কি করে, তার কমপ্লিমেন্টারি যে বেস থাকে তার উপর গিয়ে ওরা চিপকে যায়, অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং তৈরি করে নেয়। এবং যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ হয়, তাহলে ওটা কি করবে, উজ্জ্বল দেখায়। তখন ওখান থেকে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি সেম ম্যাচ করছে কি না, যে দুটো ব্লাড স্যাম্পল নিচ্ছি সেখান থেকে আমরা বুঝতে পারি। তো চলো এটা আমরা যেটা এনসিইআরটিতে এক্সাম্পল আছে সেখান থেকে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে এক্স্যাক্টলি। দেখো, এনসিইআরটির এক্সাম্পলে দেখছি আমরা একটা ইন্ডিভিজুয়ালস নেওয়া হয়েছে ডিএনএ ফ্রম ইন্ডিভিজুয়াল এ এবং ডিএনএ ফ্রম ইন্ডিভিজুয়াল বি, দুটো ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখছি যে প্যাটার্নাল ক্রোমোজোম আর একটা রয়েছে ম্যাটার্নাল ক্রোমোজোম, অর্থাৎ মায়ের, আমরা দুটো হোমোলোগাস ক্রোমোজোম জানি থাকে আমাদের, একটা বাবার থেকে আসে, একটা মায়ের থেকে আসে। এখানে দেখছি ভিএনটিআরের যেটা রেপিটেটিভ ইউনিট সেটা 3 বার রয়েছে, আর মায়ের থেকে যেটা এসেছে সেখানে রয়েছে 4 বার। ইন্ডিভিজুয়ালস বির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 7কে স্টাডি করছি, তো ক্রোমোজোম নাম্বার 7-এ আরেকটা যে পার্সনের বা আরেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে দেখছি রেপিটেটিভ ইউনিট অনেকবার রয়েছে। কতবার রয়েছে এখানে, প্রায় 11 বার রয়েছে। ওকে, ঠিক। এবারে ক্রোমোজোম নাম্বার 2টাকে আমরা যদি স্টাডি করি, সেখানেও আমরা দেখছি যে এর রেপিটেটিভ ইউনিট কতবার রয়েছে। ক্রোমোজোম নাম্বার 7-এ 1 2 3 4 5 6 7 8, তো এখানে রয়েছে 8 বার। ভিএনটিআর এর রেপিটেটিভ ইউনিট কতবার রয়েছে, 8 বার। আচ্ছা, মায়ের থেকে যেটা এসেছে সেখানে রয়েছে 1 2 3 4 5 6 7। তো এইভাবে আমরা স্টাডি করছি দুটো আলাদা আলাদা দুটো ইন্ডিভিজুয়ালসের জেল ইলেকট্রোফরেসিস এবং ব্লটিং করার পরে যে ভিএনটিআরগুলো ওর সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা স্টাডি করতে পারছি যে কার কতগুলো রেপিটেটিভ ইউনিট রয়েছে এবং কোন কোন ক্রোমোজোমে রয়েছে, এবং দুটো পার্সনের ক্ষেত্রে আমরা সেটা স্টাডি করেছি। এরপর আমাদের কাছে আগে থেকে একটা
ব্লাড স্যাম্পল ছিল, সেটার সাথে আমরা কম্পেয়ার করব এই দুটো পার্সনের ব্লাড স্যাম্পল থেকে কালেক্ট হওয়া জেল ইলেক্ট্রোফোরেসিস করার পরে। তো ক্রাইম সিন থেকে একটা ডিএনএ কালেক্ট হয়েছে এবং দুটো যে দুটো পার্সনের উপরে আমাদের সন্দেহ ছিল যে এই দুটো পার্সনের মধ্যে কেউ মার্ডারার হতে পারে, তাদেরও আমরা জেল ইলেক্ট্রোফোরেসিস ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে পেয়েছি। এরকম করে একটা সিকোয়েন্স পাওয়া গেছে। এবার আমরা ম্যাচ করে দেখব যে কার সাথে ওই ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ ম্যাচ করছে। যার সাথে ম্যাচ করবে সেই হচ্ছে মার্ডারার। তো এইভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে বুঝতে পারি যে কোন পার্সন মার্ডার করেছে বা কোন ইউনিক ক্যারেক্টার যেটা হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে ডিএনএর সিকোয়েন্স এর সাহায্যে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেন ইম্পর্টেন্ট, এর কনসিকুয়েন্স কী, এর সিগনিফিকেন্স কী, এভরিথিং। যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। টাটা, বাই।